পারলে একটা বটগাছ হোস, পথিকে সে ছায়া পাবে, শান্তি পাবে। এই কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন তার শিষ্য স্বামী বিবেকানন্দকে। আর আজ আমাদের গন্তব্য সেই শ্রী রামকৃষ্ণদেবেরই পবিত্র জন্মভূমি কামারপুকুর। সাথে ঘুরে দেখব মা শারদার পবিত্র জন্মভূমি জয়রামবাটিও। বহুদিনের ইচ্ছে এই দুটো জায়গায় ঘুরে আসার, কিন্তু বিভিন্ন কারণে যাওয়া হয়ে ওঠেনি। তবে আজ হয়তো ঠাকুরই ডেকেছেন, তাই একদিনের ছুটিতেই বেরিয়ে পড়েছি সেই গন্তব্যে। এই ভিডিওতে আমরা জয়রামবাটি কামারপুকুরের সব জায়গায় একদিনে ঘুরে দেখব। কিভাবে যাব, প্রসাদের সময় ও মূল্য, টোটোর খরচ ইত্যাদি যাবতীয় সব তথ্য থাকবে এই ভিডিওতে। তাই স্কিপ না করে দেখতে থাকুন পুরোটা। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কলকাতা থেকে কামারপুকুর জয়রামবাটি যাওয়ার সব থেকে ভালো উপায় হলো হাওড়া থেকে রেলপথে যাওয়া। খরচও বেশ কম। আমাদের ট্রেন 7:25 হাওড়া গোঘাট লোকাল, তো আমরা এখন সেটার জন্য ওয়েট করছি। আচ্ছা, একটু ভিড়ই আছে দেখছি, তো আশা করি সিট পেয়ে যাব। তো এখন 7:12 মতো বাজে, এখনো সময় আছে। ট্রেন এখনো ঢোকানি প্ল্যাটফর্মে, 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। কামারপুকুর যেতে হলে হাওড়া থেকে গোঘাট লোকাল ধরে আপনাদের আগে গোঘাট স্টেশনে পৌঁছাতে হবে। তারপর সেখান থেকে অটো বা টোটো ধরে আপনারা হয় কামারপুকুর বা সোজা জয়রামবাটি যেতে পারেন। হাওড়া থেকে গোঘাটের দূরত্ব মোটামুটি 91 কিলোমিটার, আর যেতে সময় লাগে 2 ঘন্টা 35 থেকে 40 মিনিট মতো, আর ভাড়া মাত্র 25 টাকা। তবে গোঘাট যাওয়ার ট্রেন খুবই কম। সকাল 7:25 যে ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে সেটা ধরাই সব থেকে ভালো। এছাড়া বাকি যে ট্রেনগুলি রয়েছে তার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের জন্য। এখন মোটামুটি 10টা বাজতে 2-3 মিনিট মতো বাকি। আমরা 10টার টাইমে ঢোকার কথা, তার 2-3 মিনিট আগেই ঢুকে গেছি গোঘাটে। তো গোঘাট থেকে এইবারে আমরা এগিয়ে যাব হচ্ছে টোটো বা অটো, দেখি এখান থেকে কি গাড়ি রয়েছে, সেইভাবে আমরা এখন যাব সেই দিকে। এই যে এখান দিয়ে দেখুন লোকজন নামছে, এটা দিয়ে নেমে আমরা দেখবো ওইখান দিয়ে কি গাড়ি পাওয়া যায়। চলুন এগোনো যাক তাহলে। গোঘাটের এদিক থেকে আমরা বেরোবো, তো আমাদের প্রথম গন্তব্য হবে কামারপুকুর। তো এখান থেকে দেখতে হবে যে কামারপুকুরে যাওয়ার গাড়ি কি রয়েছে, চলুন দেখা যাক। এই স্টেশনে গেট থেকে বেরোলে ডান হাতেই এখানে টোটো স্ট্যান্ড বা অন্যান্য গাড়ি রয়েছে, যেগুলো আপনারা অ্যাভেল করতে পারেন। তো এখান থেকে ডিরেক্ট কামারপুকুর যাওয়ার গাড়ি পাওয়া যায়। কামারপুকুর জয়রামবাটি যাওয়ার জন্য আপনারা স্টেশন থেকেই টোটো বা অটো, ভ্যান, প্রাইভেট গাড়ি সব পেয়ে যাবেন। রিজার্ভ করেও যেতে পারেন, তবে অবশ্যই দরদাম করে নেবেন। আমি স্ক্রিনে ডিটেলস দিয়ে দিচ্ছি। মোটামুটি 35 মিনিট লাগলো আমাদের এখানে পৌঁছতে কামারপুকুরে। এই যে রামকৃষ্ণ মঠ, আমরা ঢুকবো এবার সেদিকেই। চলুন কোন দিকে ঢুকি দেখি। মেন গেটটার সামনে যাচ্ছি এখন এদিকে। এটাই হচ্ছে রামকৃষ্ণ মঠ কামারপুকুরের মেন গেট। সেই মেন গেট দিয়ে আমরা এখন ভেতরে ঢুকবো, এবং সবার আগে এখন আমাদের যেটা মেন কাজ থাকবে সেটা হচ্ছে গিয়ে আগে ভোগের টিকিটটা কেটে নেব। ঠিক আছে, তাহলে চলুন এগোনো যাক। কামারপুকুর রামকৃষ্ণ মঠের মন্দিরের সময়সূচি আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, আপনারা ভালো করে অবশ্যই দেখে নিন। আমরা এসে আগে ভোগের টিকিট কেটে নিলাম। মোটামুটি 11:30টার মধ্যে কুপন কেটে নেওয়াটাই বেটার। আর এখানে কোনো কুপনের কোনো নির্দিষ্ট মূল্য নেই, যে যেরকম পারবেন এখানে দক্ষিণা দিয়ে কাটতে হবে আপনাকে। ঠাকুরের দর্শনের জন্য মঠের মূল মন্দিরে ঢোকার ঠিক আগেই বাম দিকে দেখতে পাবেন যোগী শিব মন্দির। আগে সেটি দর্শন করে নেবেন। দর্শন করার আগে আপনাদেরকে জুতোটা এই জায়গায় খুলে যেতে হবে। এখানে সবাই দেখুন খুলে যাচ্ছে জুতো এখানে, তারপর ভেতরে ঢুকতে হবে দর্শন করার জন্য। এই হচ্ছে সেই আম গাছ যেটা ভগবান নিজে এখানে রোপণ করেছিলেন। দেখুন কত বড় হয়ে গেছে আম গাছটি। এরপর মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন করলাম। ভেতরে ঠাকুরের জন্মস্থানের উপরেই এই মন্দিরটি নির্মিত, এবং এর পাশেই আপনারা ঠাকুরের পুরনো ভিডিও দেখতে পাবেন। খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে বেশ বড় হল ঘরে রয়েছে এই মন্দিরটির উল্টো দিকে,
যেখানে আপনারা বসে ভগবানের জপ করতে পারবেন। মোটামুটি 11টা 10-15 থেকেই ভোগের লাইন পড়ে যায়। ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন। আর আমি একটু আগে বলছিলাম যে ভোগের টিকিট 11:30টার মধ্যে কেটে নিলে ভালো, তবে আমি পরে খোঁজ নিয়ে জানলাম যে ছুটির দিনগুলো, যেমন রবিবার দিন বা কোনো ছুটির দিন থাকলে সেদিনকে 10:30টার মধ্যে কেটে নেওয়াই ভালো, কারণ বেশি ভিড় হয়ে গেলে টিকিট তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এখানে লিমিটেড টিকিট, তো এটা একটু মাথায় রাখবেন, 10:30টার মধ্যে কেটে নেওয়াটা বেটার। ভোগ প্রসাদ খাওয়ানোর হলঘরটি বেশ বড়, আনুমানিক 500 থেকে 600 লোক আরামসে বসে খেতে পারবে। আর ভোগ প্রসাদে এখানে সাধারণত ভাত, তরকারি ইত্যাদি খাওয়ানো হয়, তবে শীতের সময় যখন খুব ভিড় হয় তখন খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েসেই ভোগ প্রসাদ হিসেবে খাওয়ানো হয়। আর খাওয়ার পর নিজেদেরকেই থালা নিয়ে যথাস্থানে রেখে হাত ধুয়ে নিতে হয়। মন্দির থেকে খেয়ে বেরোনোর পর এখন মোটামুটি 12টা 15 বাজে। আর মন্দিরের ঠিক উল্টো দিকে, মানে রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকে দেখুন, এখানে SBI এর ATM রয়েছে। এই জায়গাটা SBI এর ATM রয়েছে। এখানে বাইক পার্কিং এর জায়গা রয়েছে, সামনেও জায়গা রয়েছে, আপনারা এখানে চাইলে পার্ক করতেই পারেন, কোনো অসুবিধা হবে না। ওই দিকটা হচ্ছে মন্দিরের মেন গেট মঠের, আর তার ঠিক এইদিকে হচ্ছে শৌচালয় রয়েছে। যাদের টয়লেট করা দরকার হবে এখানে এসে করতে পারেন, ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এদিকে লেডিস জেন্টস সব আলাদা আলাদাই রয়েছে, কোনো অসুবিধা হবে না আপনাদের, ঠিক আছে। এবার চলুন আরেকটা দিকে যাই, ওই দিকটা আরেকটা জিনিস দেখানোর আছে, ওটা আপনাদেরকে আমি এখন পুরো মঠের একদম মেন গেটের সামনেটাই রয়েছে। আর মেন গেটের ঠিক অপোজিটেই এদিক দিয়ে গেলেই হচ্ছে একটি বিশাল বড় পুকুর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হালদার পুকুর। তো এই হালদার পুকুরের বেশ পুরনো ইতিহাস রয়েছে, যে এখানে মা শারদা স্নান করতে আসতেন। হালদার পুকুর দেখে তো এলাম, এবারে আমাদের নেক্সট যে গন্তব্য সেটা হচ্ছে যে এই কামার পুকুর চত্বরটা ঘুরে দেখা। তো এবার এইটা দুরকমভাবে ঘোরা যেতে পারে। যদি আপনারা শুধু এই মঠ সংলগ্ন এরিয়াটা ঘোরেন তাহলে সেখানে 100 টাকা করে আপনাদের থেকে নেবে। আর যদি কামার পুকুর চত্বর পুরো ঘুরতে চান তাহলে তারা কিন্তু 400 থেকে 500 টাকা মতো টোটোতে চার্জ করতে পারে। তো আমরা একটা টোটো বুক করে নিয়েছি, যেটা আমাদের কাছে 400 টাকা বলেছিল। তো ওই দাদা আমাদেরকে কামার পুকুর পুরো ঘোরাবে এবং সেখান থেকে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে জয়রামবাটিতে মায়ের মন্দির দর্শন করে আমাদেরকে একেবারে গোঘাট স্টেশনে নামিয়ে দেবে। সব মিলিয়ে আমাদেরকে 700 বলেছিল, আমরা সেটা 650 করেছি। আপনারাও অবশ্যই বার্গেন করবেন এবং বার্গেন করে তবেই টোটো বুক করবেন। তাহলে চলুন আমরা পরবর্তী গন্তব্য দিকে এগোই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অনেক নতুন নতুন জায়গা ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। তো আমরা টোটোতে আমাদের সাইট সিইং স্টার্ট করলাম। তো আমরা প্রথমে কোথায় যাচ্ছি দাদা? সীতানাথ পাইনের বাড়ি আর ঠাকুরের নাট্যমঞ্চ, যেখানে শিব সেজে ঠাকুর যাত্রা করেছিল শিবরাত্রিতে। আচ্ছা, তো চলুন যাওয়া যাক। ভীষণ সরু রাস্তা, এখান থেকে টোটোরে যে যাচ্ছে এটাই বড় কথা। এটা হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি। তো আমাদের ঢুকতে হলে এই গেট দিয়ে প্রথমে এখানে আমাদের জুতো খুলে ঢুকতে হবে। পুরনো বাড়ি, এখানে প্রবেশ নিষেধ রয়েছে। এখানে কেনাকাটা যদি করতে চান, মায়ের ছবি, অনেক কিছু রয়েছে এখানে। এখানে শিবরাত্রিকালে ভগবান রামকৃষ্ণদেব শিব সেজে অভিনয় করেছিলেন এবং তার যে তৃতীয়বার ভাব সমাধি হয়েছিল সেটা এখানেই হয়েছিল।
এখানে মহাদেবের মূর্তি রয়েছে। আর তার নিচেই ঠাকুর রামকৃষ্ণদেবের ছবি রয়েছে। বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে প্রচুর ফটো এবং অন্যান্য জিনিস রয়েছে যেগুলো আপনার টোকেন গিফট হিসেবে কিনতেই পারেন এখান থেকে। আর এই জায়গাটা হচ্ছে সীতানাথ পাইনের যে প্রাচীন বিষ্ণু মন্দির ছিল সেটার ভগ্নাবশেষ হচ্ছে এটা খুব সম্ভবত মন্দির দ্বার ছিল, যেখানটা ফুল দিয়ে সাজানো রয়েছে এবং লেখাও রয়েছে এখানে। বাকি পোর্শনটা ভেঙে গেছে সেটা বোঝাই যাচ্ছে। আমাদের পরবর্তী গন্তব্য কোথায় দাদা তাহলে? লাহাবাবুদের হচ্ছে দুর্গা মন্দির, লাহাবাবুদের বিষ্ণু মন্দির, ঠাকুরের পাঠশালা, প্রসন্নময়ী মায়ের প্রতিষ্ঠিত পার্বতীনাথ শিবের মন্দির। আচ্ছা চলুন তাহলে পরবর্তী গন্তব্যের দিকে এগোনো যাক। এখানে ঠাকুরের দর্শনীয় স্থানগুলো রয়েছে। এই হচ্ছে বিষ্ণু মন্দির। এই হচ্ছেন এখানকার জমিদার ধর্মরাজ লাহা বা লাহাবাবু বলে যিনি বিখ্যাত, এবং এটা হচ্ছে তার বিষ্ণু মন্দির। আমরা এক এক করে যাব। এটা হচ্ছে দুর্গা মন্দির এই জায়গাটা, আর এইটা হচ্ছে সেই পাঠশালা যেখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব পড়াশোনা করেছেন। আর এইখানে যার মূর্তি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন ধর্মদাস কন্যা প্রসন্নময়ী দেবী, যিনি শিশু গদাধরকে গোপাল জ্ঞানে আদর যত্ন করতেন। এবং আমাদের যে টোটোওয়ালা দাদা, সেই দাদাই বলল যে যখন ঠাকুর বিয়ে করতে গেছিলেন তখন ওনার গয়না নিয়েই বিয়ে করতে গেছিলেন। তাই চলুন প্রথমে এই পাঠশালাটা দেখে নিই। এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। এই পাঠশালার যে খুঁটিগুলো দেখছেন, এই খুঁটিগুলো কিন্তু সেই ঠাকুরের আমলেরই। মধ্যিখানে এটি নষ্ট হয়ে গেছে, তারপর আবার তৈরি করা হয়েছে। এই খুঁটিগুলো সেই তখনকার আমলেরই, এবং এইখানে ঠাকুর বসে পড়াশোনা করতেন। এবং আমি শুনেছি যে ঠাকুর যখন প্রথম এখানে যোগ শিখেছিলেন তখন খুব মন দিয়ে শিখেছিলেন, কিন্তু যখনই বিয়োগ শিখলেন, যখন এখানে বিয়োগ শেখানো হলো তখন গদাধর আর এখানে শিক্ষকের কাছে পড়তে আসেননি। এই যে এখানে লেখাও আছে, পঞ্চবর্ষে পদার্পণ করিবার পর লাহাদের পাঠশালায় আসেন গদাধর, মানে 5 বছর বয়সে। আর এখানে ওনার অনেক ছবি, অনেক স্মৃতি রয়েছে। এখানে পাশে একটি রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, ছোট রাস মন্দির মঞ্চ। আর এই পাঠশালার ঠিক উল্টো দিকেই রয়েছে দুর্গা মন্দির, যেটা লাহাবাবুদের দুর্গা মাতার মন্দির বলে খ্যাত। এইখানে গদাধর চক্ষুদান করেছেন এখানকার দুর্গা মায়ের। ঠিক আছে, এখানে ছবি দেওয়া রয়েছে। পুরনো আমলের ধাঁচে তৈরি ঠাকুর দালান। আর এরপর যেটা যাব, এটা তো দুর্গা মন্দির হলো, এবার লাহাদের বিষ্ণু মন্দিরের দিকে যাব। সেটা হচ্ছে এই দিকে। এই যে বিষ্ণু মন্দির, দেখুন কিছুটা টেরাকোটার কাজ রয়েছে এখানে। এই হচ্ছে সেই বিষ্ণু মন্দির, এবং এখানে ঠাকুর লুকিয়ে লুকিয়ে মায়ের ছবি আঁকতেন। পড়াশোনা করতে যেতেন না, মায়ের ছবি আঁকতেন। এবং এইখানে প্রচুর মূর্তি রয়েছে, যেখানে কংসবধ, রাসলীলা, লাহাবাবুদের গহনা ফেরত, মানে ঠাকুর বিয়ের সময় যে গহনা নিয়ে গেছিল সেই ফেরত, তারপর গদাধরের বিবাহ, এরকম অনেক রকমের রয়েছে মূর্তি। এই মন্দিরটা দেখে বুঝতেই পারছেন এগুলো অনেকটাই টেরাকোটার কাজ অল্প অল্প করা রয়েছে, যেখানে বিভিন্ন ছোট ছোট শ্রীকৃষ্ণের বিভিন্ন মূর্তি রয়েছে এবং আরো অনেক কিছুই রয়েছে, রাম, গণেশ,
এরকম অনেক কিছুই রয়েছে। ভিতরে এইখানে আপনারা চাইলে গাইডও নিতে পারেন। তারা কিছু সামান্য টাকার বিনিময়ে আপনাকে সব বুঝিয়ে বুঝিয়ে বলবেন, সব গল্প কথাগুলি সব আপনাদেরকে জানাবেন। আর এই ঐতিহাসিক স্থানের যা মাহাত্ম্য তারা সব বলে দেবেন আপনাদের। ঠাকুরের পাঠশালা খুব ভালোভাবে দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল গোপেশ্বর শিব মন্দির। না মন্দির দেখে আসবে। ঠাকুর যখন এখান থেকে দক্ষিণেশ্বর চলে গেছিল, দক্ষিণেশ্বরে গিয়ে গঙ্গার পাড়ে মামা করে ডাকতো, কাঁদতো, ঘুরে ঘুরে বেড়াতো, তখন গ্রামের লোক ভেবেছিল ঠাকুর পাগল হয়ে গেছে। কারণ গ্রামের লোকের কোথায় ঠাকুরের মা চন্দ্রামণি দেবী গোপেশ্বর শিবের কাছে হচ্ছে হত্যা দিয়েছিল। তাই গোপেশ্বর শিবই স্বপ্নে বলেছিল যে ঠাকুর পাগল হয়নি, ভবতারিণীকে পাওয়ার জন্য এরকম পাগলের মতন হয়ে গেছে। এই হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। ভিতরে মহাদেব রয়েছেন। এটা কোথায় এসেছি আমরা এখন? এটা হচ্ছে ধনী মায়ের মন্দির। আচ্ছা, ধনী মাই ঠাকুরকে প্রথম হচ্ছে ঠাকুর যখন জন্মেছিলেন ওই মেন মন্দিরের কাছে ওইটা ঢেকিশাল ছিল। ওই ঢেকিশালের উপর ঠাকুর জন্ম হওয়ার পর হচ্ছে ধান সিদ্ধ করার উনানতে গড়িয়ে পড়ে যায়। তখন গ্রামের বাচ্চা হলে তো সবাই দেখতে যেত, তখন ওই পথ দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন ধনীমা। এই ধনীমাই ঠাকুরকে প্রথম ছাই মাখা অবস্থায় উনান থেকে বের করে। পরে যখন ঠাকুরের পৈতে হয় এই ধনীমাই ঠাকুরের ভিক্ষামা হয়েছিল। আচ্ছা, এটা তারই মন্দির। চলুন মন্দির দেখে আসি। ভেতরে ধনী মায়ের কোলে ঠাকুর শুয়ে আছেন, সেরকম একটা মূর্তি রয়েছে। এবারে আমরা যাচ্ছি কামার পুকুরের দিকে। এই কামার পুকুরের ইতিহাসটা দাদা একটু বলুন। এই কামার পুকুর কিনছে তখনকার দিনে এই কামার পুকুরের পাড়ে দিয়ে লাহাবাবুদের পান্তশালা ছিল। ঠাকুর রামকৃষ্ণদেব ওই পান্তশালায় সাধুদের সেবা করতেন। আর ঠাকুরের মা চন্দ্রামণি দেবী এই কামার পুকুরে দিয়ে 3 দিন চান করে ওইদিকে যে গোপেশ্বর শিব মন্দিরটা দেখলেন ওই শিব মন্দিরে হত্যা দিয়েছিল। তখন থেকে এই পুকুরের নামে গ্রামের নাম কামার পুকুর। আর ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মের আগে কামার পুকুরের নাম ছিল হচ্ছে শুক্লালগঞ্জ। শুক্লালগঞ্জ, আচ্ছা। আর এই পুকুর ওই কামারদের কি ওই ধনী মায়েদের বাড়ি যে দিকে দেখলেন ওইদিকে সব কামারের বাস। হ্যাঁ, ওই কামাররা এই পুকুর পুরো তৈরি করেছিল, তাই তো? তাদেরকে এখানে থাকতে দেওয়া হয়েছিল বলে। এবার আমরা আছি হচ্ছে চিনু শাকারির বাড়ির সামনে। দেখুন বিশাল বড় অট্টালিকা। এই বাড়ির ইতিহাসটা একটু বলুন দাদা। চিনু শাকারি প্রথম ঠাকুর রামকৃষ্ণদেবকে চিনেছিলেন। উনি যে একজন ভগবান, একজন মহাপুরুষ, সেই চিনু শাকারি প্রথম বুঝতে পারেন। উনি ঠাকুর রামকৃষ্ণদেবকে নারায়ণ হিসাবে পুজো করতেন আর গ্রামের এক প্রান্তে নিয়ে গিয়ে বোঁদে জিলাপি খাওয়াতেন। আচ্ছা, ওনার বাড়ির উপরই এইটা নতুন করে রামকৃষ্ণ মঠ, আবার একটা বাচ্চাদের স্কুল, পিছনে একটা বাড়ি। আচ্ছা আচ্ছা, সামনে একটা স্কুল। হ্যাঁ, এটা বাচ্চাদের স্কুল। আচ্ছা আচ্ছা, ওই জন্য গদাধর বিদ্যা মন্দির। মানে গোঘাট থেকে কামারপুকুরে আসতে গেলে পার হেড 30 টাকা করে ভাড়া, রিজার্ভ করলে 150 টাকা হয় হিসেবে মতো। কিন্তু আজকে ওরা 400 টাকা 350 টাকা যে যা পাচ্ছে হাঁকছে। এটা একটু প্রবলেম, এছাড়া কিছুই না। আর এখান থেকে ফেরার সময় তো একই ভাড়া, তাই তো? একই ভাড়া। আচ্ছা, আর যদি কেউ ইয়ে থেকে যায় আমাদের জয়রামবাটি থেকে 50 টাকা। জয়রামবাটি থেকে 50 টাকা, আর ওটাও রিজার্ভ করলে 250 টাকা। 5 জনের ভাড়া। 5 জন, একজনই যান আর 5 জনই যান, 5 জনের ভাড়াই দিতে হবে। 5 জনের ভাড়াই দিতে হবে, ওটাই। এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে বিশালক্ষী মায়ের মন্দির। এইখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দ্বিতীয়বারের জন্য ভাব সমাধি নিয়েছিলেন এবং এটা হচ্ছে 51টা যে সতীপীঠ রয়েছে তার মধ্যে একটি। এখানে সামনে বসার জায়গা খুব সম্ভবত এটা। এই হচ্ছে মন্দির। আমাদের পরবর্তী গন্তব্য ছিল মানিক রাজার বাড়ি এবং
দুর্গা মন্দির। এইটা হচ্ছে দুর্গা মন্দির, মানিক রাজার দুর্গা মন্দির। আর এই হচ্ছে মানিক রাজার বাড়ির ধ্বংসাবশেষ। ভাবা যায় এক সময় এখানে মানুষের বসবাস ছিল, আজকে দেখুন ধ্বংসাবশেষ কি অবস্থা। এই হচ্ছে ধ্বংসাবশেষ। আর সামনেটা যাচ্ছি না, কারণ ওই জায়গাটা এবড়ো খেবড়ো ভীষণ। আর এই দিকে এই যে দুর্গা মন্দির, দুর্গা মন্দিরের ঠিক অপোজিটেই ওই যে দেখতে পাচ্ছেন আরেকটা ভাঙাচোরা অবস্থায়, ওটা হচ্ছে গেটটা সামনের, ওটাও ধ্বংসপ্রাপ্ত। শুধু ওই থরে থরে ইট সাজানো রয়েছে। আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে গেটটা, মানিক রাজার বাড়ির এবং দুর্গা মন্দিরের যে গেট, মেন গেট। এখন এই রাস্তা হতে জিনিসটা হয়তো ওটা নিচু মনে হচ্ছে, বাট তখন তো রাস্তা তো হয়তো উঁচু ছিল না। এই হচ্ছে গেটের অবস্থা। ওটা গাছ হয়ে এবারে শেষ হয়ে গেছে জিনিসটা, জাস্ট ওই ইটগুলো দাঁড়িয়ে রয়েছে। দিনে দিনে এটা যেভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আর বেশি দিন নেই, বোঝাই যাচ্ছে। এখানে আপনাদের একটা জিনিস বলে রাখি, এইখানে দেখুন এই যে সামনে দুটো মন্দির দেখতে পাচ্ছেন, এই যে সামনে এই দুটো কিন্তু এখানকার এই মানিক রাজাদের যে মানে বর্তমানে যে বংশধর যারা রয়েছেন তাদেরই এটা, এবং তারাই কিন্তু এটা রক্ষণাবেক্ষণ করছেন এই জায়গার। আমরা তো টোটো ভাড়া করে নিয়েছি, রিজার্ভ করে নিয়েছি একেবারে, যেটা আপনাদেরকে বললাম। কিন্তু আপনারা যদি কামারপুকুর থেকে শুধু যেতে চান জয়রামবাটি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টোটো রিজার্ভ করে যেতে হবে। এখানে কোনো টোটো সিঙ্গেলভাবে যায় না, মোটামুটি 5 জনের টোটো 100 টাকা নেবে, 20 টাকা করে। আমরা মানিক রাজার বাড়ির ধ্বংসাবশেষ এবং মন্দির দেখার পর এবারে পরবর্তী গন্তব্য দেড়গ্রামের দিকে এগোচ্ছি, যেখানে ঠাকুরের পৈতৃক বাড়ি রয়েছে এবং সেই ইতিহাসটা কি সেটা আমরা ওখানে পৌঁছে আপনাদেরকে সাথে শেয়ার করব। তাহলে চলুন এগোনো যাক। মজার ব্যাপার হলো, আমরা যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি তার এই যে লেফট সাইডটা, এটা হচ্ছে হুগলির দিকটা পড়ছে, আর এর রাইট সাইড যেটা, এটা হচ্ছে বাঁকুড়ার দিক পড়ছে। এবার তার মধ্যখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেটা দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি দেড়গ্রামের উদ্দেশ্যে। এখন আমরা রয়েছি ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম, যেটা দেড়গ্রামে। এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের বাবা, তাদের নামেই এই সেবাশ্রম। আর এই মন্দিরটা এখানে নতুন তৈরি হয়েছে। আর এই দিকে যে কুঁড়ে ঘরটা দেখছেন, এইটাই হচ্ছে রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটা, পুরনো পৈতৃক ভিটা। চলুন এর ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। এখানে এটা হচ্ছে ঠাকুরের পৈতৃক বাড়ি, এটা হচ্ছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাড়ি। ঠাকুরের বাবা এখানকার জমিদার ছিলেন হচ্ছে রামানন্দ রায়। উনি ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে একটা মিথ্যা কেসে সাক্ষী দিতে বলেছিলেন। আর ঠাকুরের বাবা ছিলেন একজন ধার্মিক ব্রাহ্মণ, তাই মিথ্যা কেসে সাক্ষী দেননি। তাই জমিদার চক্রান্ত করে ঠাকুরের বাবাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল। আর ঠাকুরের বাবা কামারপুকুরে বন্ধু ছিল হচ্ছে সুখলাল গোস্বামী। ওই সুখলাল গোস্বামী প্রথম ঠাকুরের বাবাকে কামারপুকুরেতে জায়গা দিয়েছিলেন। আর কামারপুকুরের জমিদার ছিলেন হচ্ছে ধর্মদাস লাহা। উনি ঠাকুরের বাবাকে মঠের পাশে যে মন্দিরগুলো আছে ওই মন্দিরগুলো পুজো করার জন্য রেখেছিলেন। তারপর হচ্ছে ঠাকুরের জন্ম হয়েছে। ধর্মদাস লাহা বলতে আমরা যে লাহা বাড়ি দেখে আসেন, ওই কামারপুকুরের জমিদার। আচ্ছা, ওখানকার উনি কি কুলপুরোহিত? হ্যাঁ, উনি হচ্ছে ঠাকুরের বাবাকে লাহাবাবুদের মন্দিরগুলো পুজো করার জন্য রেখেছিলেন। আচ্ছা, এইটুকুনি অংশই ওনাদের অংশই সেই তখনকার দিনের রয়েছে, আর বাকি আর কিছু আর নেই পুরানো দিনের। মানে এইগুলো কি কোনোভাবে রিনোভেট করা হয়েছে? প্রত্যেক বছর এই রিপেয়ারিং করা হয়, যেমন মঠেতে দেখলেন ওইভাবে মাটিগুলো সাজিয়ে আবার ইয়ে করা হয়। আচ্ছা, আর এই মন্দিরেও কি পুজো হয়? হ্যাঁ, এটা দিয়ে ঠাকুরের বিয়ে পুজো হয়। আর এই যে গহনানন্দ ধাম, এটা কি? মহারাজদের থাকার আশ্রম। আর ওইদিকে গেস্ট হাউস হলে ওইদিকে গেস্ট হাউস আছে। মানে এখানে এসে থাকা যায়? এখানে এসে থাকা যায়, এখানে প্রসাদ পাওয়া যায়। আচ্ছা, থাকাও যায়, প্রসাদও পাওয়া যায়। আচ্ছা, ওই সাইডে গেস্ট হাউসও রয়েছে, যেগুলো দেখে আসুন। চলুন গেস্ট হাউসটাও দেখে আসি। এখানে এইদিকে গেস্ট হাউস।
150 বিঘা জমি ছিল, সেটা আত্মসাৎ করে নিয়েছিল। এই যে এইখানে গেস্ট হাউস, অতিথি নিবাস বলে এই যে এইখানে রয়েছে কার্যালয়, অতিথি নিবাস। এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আপনারা যোগাযোগ করতে পারবেন। গেস্ট হাউসের যে পরিবেশটা ভীষণই সুন্দর, সামনে একটি বিশাল বড় পুকুর রয়েছে এবং আমি তো কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেখালাম, ওখানে আপনারা বুকিং করতে পারেন। আর এখানেও বুকিং নাম্বার দেওয়া রয়েছে, ওটাই। এখানে প্রতিদিনই ভোগ দেওয়া হয় এবং সেটা মোটামুটি 12:30 থেকে দেওয়া হয়। আর ভোগের জন্য এখানে 50 টাকা করে নেওয়া হয় প্রত্যেকজনের। জায়গাটা খুবই সুন্দর। এখন তো মোটামুটি 2টো বাজে, এখন তো আর আমরা ভোগ পাবো না, আমরা অলরেডি ভোগ খেয়ে এসেছি যদিও, কিন্তু আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিলাম। আর রুম ভাড়াটা আমি জিজ্ঞেস করেছিলাম গেস্ট হাউসের, বাট উনি বললেন না, উনি বললেন ফোন করে নিতে। তো অগত্যা কিছু করার নেই, আমি আপনাদেরকে ফোন নম্বর দিয়ে দেবো স্ক্রিনে। আপনারা সেই নম্বরে যদি এখানে থাকতে চান, সেই নম্বরে ফোন করে আপনারা বুকিং করে এখানে এসে থাকতেও পারেন। এই যে সেবাশ্রম রয়েছে তার উল্টো দিকেই বিশাল বড় মাঠ রয়েছে, যেখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন। এবং এর উল্টো দিকে আরেকটা জিনিস রয়েছে, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্মশানেশ্বর শিব মন্দির। তো এইখানের যিনি মহাদেব ছিলেন, তিনি আসলে গদাধর এবং তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কুলদেবতা ছিলেন। তো এই দেড়ে গ্রাম থেকে যখন উনি চলে যান কামারপুকুরে, তখন শুধুমাত্র তার কুলদেবতাকে এখান থেকে উনি নিয়ে গেছিলেন। এই হচ্ছে সেই মন্দির। শ্মশানেশ্বর শিব মন্দির। তো চলুন এবার আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাই। আমাদের টোটো ওয়েট করছে। কামারপুকুরের মোটামুটি সবই আমরা দেখে নিয়েছি, আর দুটো যে জায়গা বাকি রয়েছে সেই দুটো জায়গা আমরা ফেরার সময় দেখব। তো এখন আমরা যাচ্ছি আমোদর ঘাটের দিকে, যেটা সারদা মায়ের গঙ্গা ঘাট। সারদা মায়ের গঙ্গা ঘাট। এটা হচ্ছে জয়রামবাটির দিকে পড়ছে, তাই তো? হ্যাঁ, এটা জয়রামবাটির দিকে পড়ছে। তো জয়রামবাটি থেকে ফেরার সময় আমরা কামারপুকুরের যে দুটো বাকি রয়েছে সেই দুটো দেখে একেবারে গোঘাট স্টেশনের দিকে এগিয়ে যাব। তো চলুন আপাতত পরবর্তী গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাই। দেখতে থাকুন, প্রত্যেকটা জায়গায় কভার করব আজকে, এবং একদিনে কীভাবে সম্পূর্ণ জায়গা কভার করে আপনারা ফিরে যেতে পারবেন খুব অল্প টাকায়, সেটাও আপনারা দেখতে পাবেন। এইখানে এই যে মা সারদা কানন, তো এইখানে ভেতরে রয়েছে আমোদর ঘাট, যেটাকে আরেকটা ভাষায় বলা হয় মায়ের মানে গঙ্গার ঘাট। এখানে উনি তার ভাই বোনদের সাথে স্নান করতে আসতেন তার ছোটবেলায়। আর এই মন্দিরটা, এটা ঠিক মন্দির নয়, মানে একটা পার্কের মতো কাইন্ড অফ। এটা খোলার সময় সকাল 7:30 থেকে 11:30 অবধি, আবার বিকেলে 3:30 থেকে 5:30। তো এখন মোটামুটি 2:30 মতো বাজে। আর অক্টোবর থেকে মার্চ মাসে 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। তো এখন যেহেতু ফেব্রুয়ারি মাস চলছে, তো 3টে নাগাদ খুলবে। সেই জন্য আমাদেরকে আপাতত আধ ঘন্টার মতো এখানে একটু বসতে হবে। 3টে নাগাদ খুললে তারপর আমরা এখানে ঢুকতে পারবো। তো এখানে বাইরেটায় এখানে বসার জায়গা আছে, বেশ সুন্দর এই জায়গাটা, ভিউটা। এখানেই বসি আপাতত। তারপর আমরা এখানে কিছুক্ষণ ঘুরবো 3টে থেকে। তারপর মায়ের যে মেন মন্দির রয়েছে জয়রামবাটিতে, সেটা 3:30টার সময় খোলে, সেখানে আমরা যাব। এখন 3টে বাজে, গেট খুলে দিয়েছে। তো এবার আমরা ভেতরে ঢুকবো, জায়গাটা দেখবো কেমন। এই আমোদর নদী এখান দিয়ে বয়ে গেছে, ঘাট। এই ঘাটে মা সারদা স্নান করতেন। কি সুন্দর সাজানো বাগান ফুলের।
এই হচ্ছে সেই জায়গা যেখানে মা শারদা তার ভাইদের নিয়ে আসতেন, স্নান করতেন। সে হচ্ছে মায়ের গঙ্গাঘাট, এই যে এইখানটা ভাইদেরকে স্নান করাতে আসতেন। এখানে দেখুন মা যেহেতু বড় ছিলেন সবার, নিজে ভাইদেরকে সস নিয়ে এসে এখানে স্নান করাতেন। এখানে জোয়ার ভাটা হলে একটু অল্প জল ওঠে, কিন্তু খুব যে স্রোত রয়েছে সেরকম নয়, স্ট্যাগনেন্টই লাগছে। আমোদর নদ, পার্কটা পুরো ঘুরে দেখতে পারেন। খুব যে বিশাল বড় তা নয়, তবে খুব সুন্দরভাবে সাজানো। এখানে মা শারদা এক্সিবিশন হল একটা রয়েছে বড়, জানি না ভেতর দিয়ে ঢোকা যাবে কিনা। আচ্ছা, বাইরে থেকেই দেখতে হবে। এখানে প্রত্যেকটা ইনসিডেন্ট মোটামুটি দেওয়া, এগুলো ইম্পর্টেন্ট আর কি। এই পার্কে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফি নেই, সুতরাং শুধু টাইমের মধ্যে ঢুকতে হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। এখানে মোটামুটি 15-20 মিনিটে আপনাদের গোটা পার্কটা ঘুরে দেখা হয়ে যাবে, এবং এরপর আমাদের নেক্সট যে গন্তব্য সেটা হচ্ছে জয়রামবাটিতে মায়ের মেন মন্দির যেটা, সেইখানে। তো চলুন এগোনো যাক। আশা করি আমাদের টোটো চলে এসছে। টোটোওয়ালা দাদা একটু খেতে গেছিলো, আমাদেরকে ঘুরিয়ে এখানে কিছুক্ষণের জন্য রেখে। কামারপুকুর হুগলি জেলার অন্তর্গত হলো, জয়রামবাটি কিন্তু বাঁকুড়া জেলার অন্তর্গত। আমরা মায়ের মেন মন্দিরের সামনে এসে গেছি, এই রাস্তা দিয়ে যেতে হবে। তবে তার আগে দেখিয়ে দিই, এই মন্দিরের চত্বরে প্রচুর লজ, হোটেল রয়েছে থাকার জন্য, যেখানে আপনারা এসে এখানে রাত্রি যাপন করতে পারেন। তো আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দু জায়গাতেই কিছু কিছু লজের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে, যাতে আপনাদের সুবিধা হয়। তাহলে চলুন মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। এখনও গেট খোলেনি, এই হিসাবে গেট খুলছে 3:30 বাজে এখন। দেখেছেন মানুষের ভিড়, প্রত্যেকে ঢুকবেন ভেতরে। এই হচ্ছে মায়ের মেন মন্দির। ঢুকেই ডান দিকেই এখানে জুতো রাখার জায়গা রয়েছে, জুতো রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তার সাথে ওখানে পানীয় জলের জায়গাও রয়েছে, ওখান থেকে জল নিতে পারেন। আর অনেকে বাইরে এরকম জুতো রাখছেন, কারণ ভেতরে জায়গা হচ্ছে না বলে হয়তো। আর এই হচ্ছে পুরো কমপ্লেক্সটা, ভীষণ সুন্দর। এখানে কাজ চলছে এখন, ওইদিকে আরো বোধহয় কিছু কাজ চলছে। সামনেই এখানে মায়ের পিতৃবংশে কুলদেবতা সেই সুন্দর নারায়ণ ধর্ম ঠাকুর জিউ ও শ্রী শীতলা মাতার মূল মন্দির দর্শন করে এলাম, কিন্তু ওখানে কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই দেখাতে পারলাম না। চলুন আশেপাশে দেখা যাক আর কি কি আছে দেখার। এরপর মায়ের পুরনো বাড়ি, নতুন বাড়ি, এই সব কিছুই আমরা পরপর দেখলাম। এখন যেটা দেখলাম এটা মায়ের নতুন বাড়ি। এই যে এই সাইডটা পুরোটাই রয়েছে, কিন্তু কিছুটা ঘেরা রয়েছে দেখলাম, সেই জন্য ওই দিকটা যাওয়া গেল না। আর ঠিক মন্দিরের বাইরে এখানে প্রচুর কেনা জিনিস রয়েছে, যেগুলো আপনারা কিনতে পারেন।
এখান থেকে টোকেন গিফট বা অন্যান্য কিছু। এই মন্দির চত্বর থেকে এগিয়ে এলে, সোজা একদম এগিয়ে এলেই এইখানে বেশ কতগুলো লজ পাবেন, এবং তার পাশে এই যে বাঁ হাতে দেখুন, এখানে কার পার্কিংয়ের জায়গা। আপনাদের 4 চাকা আনুন, 2 চাকা আনুন, সব এখানে পার্ক করতে পারেন। দেখুন এখানে পার্কিং করাও রয়েছে, ঠিক আছে। আর এই চত্বরটা পুরোটাই লজ, পাশাপাশি অনেক লজ রয়েছে। আমি বেশ কয়েকটা নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগোবো। আপাতত মাতৃ মন্দির আমাদের দর্শন করা হয়ে গেছে, কিন্তু ভেতরে যেহেতু সব জায়গায় ক্যামেরা অ্যালাউড নয়, সেই জন্য সব ফুটেজ তো দেখাতে পারছিলাম না, যে কারণে যতটুকু পেরেছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। দেখা যাক এরপরে আর কোথায় কোথায় যাই, সঙ্গে থাকি। ফাইনালি গলিগুলিতে ভেতরে ঢুকে অনেকটা ভেতরেই সিংহবাহিনী মন্দির, এটা সামনের পোর্শন। এই হচ্ছে মেন মন্দির, গর্ভগৃহ ভেতরে রয়েছে, জুতো খুলে ঢুকতে হবে। আমি আর ঢুকছি না। 4:15 মতো বাজতে যাচ্ছে, তো আমাদেরকে বেরোতে হবে। আমি বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম জিনিসটা, মন্দিরটা। চলুন এবার ফেরা যাক। জয়রামবাটিতে সব মন্দির এবং মায়ের মন্দির সব দর্শন করার পর আমরা আবার ফিরে চললাম আমাদের স্টেশনের দিকে। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাস। এখানেও আপনারা এসে থাকতে পারেন, তবে এখানে থাকতে গেলে আগে থেকে আপনাকে বুক করতে হবে। আমি ওনাদের অনলাইন যে বুকিং যে আইডিটা রয়েছে, যে ওয়েবসাইট রয়েছে, সেটা আমি দিয়ে দেবো, তার লিঙ্ক ডেসক্রিপশনে, আপনারা ওখান থেকে করে নিতে পারেন। আর এর ঠিক উল্টো দিকেই এখানে পার্কিংয়ের স্পেস রয়েছে, যেখানে আপনারা পার্কিং করতে পারেন। এবং এই যে দেখতে পাচ্ছেন, আমি জুম করছি এখান থেকেই, এই যে বট গাছটা, এই বট গাছটার নিচে ঠাকুর বসে ধ্যান করতেন, ঠিক আছে। এই হচ্ছে সেই বট গাছ যার নিচে বসে রামকৃষ্ণদেব ধ্যান করতেন, যেটা দেখুন ঘেরাও রয়েছে। তো এই ছিল মোটামুটি কামারপুকুরের বাকি যে জায়গাগুলো দেখানোর। এবার আমরা গোঘাটের উদ্দেশ্যে এগিয়ে যাব। তো দাদা আমাদেরকে গোঘাট স্টেশনে এই নামালো, ঠিক আছে। দাদা তোমার নামটা একটু বলে দাও। চিরঞ্জিত বায়েন। চিরঞ্জিত বায়েন, আচ্ছা। ফোন নাম্বারটা বলে দাও। 9883603332। আচ্ছা, যদি কেউ কলকাতা থেকে আসতে চায়, সে তোমাকে এই ফোন নাম্বারে ফোন করে আগে থেকে বুকিং করে নিতে পারবে, তাই তো? ফোন নাম্বারে ফোন করে বুকিং করলে আমি কামারপুকুর, জয়রামবাটি সমস্ত জায়গা একদম স্টেশন থেকে নিয়ে যাব, সমস্ত ঘুরিয়ে আবার নিয়ে আসবো। আর তোমাদের চার্জেসটা কত নিতে পারো সেটা একটু বলে দাও। একদম স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে সব ঘুরিয়ে আবার স্টেশনে নামাবো, 1000 টাকার মতো লাগে। পার হেড 200 টাকা করে, 5 জন করে নিয়ে যাই। 5 জন করে নিয়ে যাও, ঠিক আছে। মানে তোমার ইয়েতে যদি 2 জন ওঠে তাহলে 1000 টাকা পড়বে, আর যদি 5 জন হয় তাহলে 1000 টাকা, তাহলে 1000 টাকার মতোই পড়বে, ঠিক আছে। আর তুমি ওখানে ঘোরানোর সময়, আমরা তো এক্সপিরিয়েন্স করলাম, তো যথেষ্ট সময় দিয়েছো ঘোরার জন্য, তো সেটা ওদেরকেও তুমি সেরকমই দেবে, যারা আসবে তাদের ঠিক সেভাবেই ঘোরাবো, ঠিক আছে। তো আপনারা শুনে নিলেন, ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর এখানে আসার আগে ওনার সাথে যোগাযোগ করে ওনাকে বুকিং করে নিতে পারেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে, ঠিক আছে। ট্রেন নিয়ে ফেরার সময় অনেকেরই প্রবলেম হতে পারে, কারণ আপনি যদি হোয়ার ইজ মাই ট্রেনে সার্চ করেন, তাহলে বিকেল 5টা নাগাদ কোনো ট্রেন দেখতে পাবেন না হাওড়া যাওয়ার। তো ব্যাপারটা হচ্ছে যে এইখান থেকে 5টা 7-এ তারকেশ্বরের যে লোকালটা ছাড়ে, সেটা মোটামুটি 6টা নাগাদ তারকেশ্বরে পৌঁছায়, এবং 6টা 10-এ ওই ট্রেনটাই কিন্তু আবার হাওড়া পৌঁছায়। সুতরাং 5টা 7-এর তারকেশ্বর লোকালটা এখান থেকে ধরলে গোঘাট থেকে সেটা সোজা হাওড়াই যাবে, মধ্যখানে 10 মিনিটের জন্য হল্ট করবে তারকেশ্বরে। আর যদি এই ট্রেনটা মিস করেন, তাহলে এরপর 7টা পর একটা ট্রেন রয়েছে, যেটা আপনাদের 10টা 5টা নাগাদ মোটামুটি হাওড়ায় পৌঁছবে, তাহলে এটা একটু মাথায় রাখুন। আমাদের সম্পূর্ণ জার্নি এখানেই শেষ হয়েছিল। খুব অল্প খরচে কামারপুকুর ও জয়রামবাটি কিভাবে ঘুরেছিলাম সে তো আপনাদেরকে দেখালাম। এবারে কামারপুকুর এলে এখানকার সাদা মধ্যে টেস্ট করতে কিন্তু ভুলবেন না। স্ক্রিনে আমি আমাদের যাবতীয় খরচের ডিটেলসটাও দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে, এবং যখন আপনারা এখানে ঘুরতে আসবেন সঠিক গাইডেন্সও পাবেন এখান থেকে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম A to Z ইনফরমেশনওয়ালা ভিডিও পাওয়ার জন্য। আজ তবে চলি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাপি রোভার্স।